माय डियर स्टूडेंट्स, आमी तुम्हारे शुभदीप सर। वेलकम बैक टू माई चैनल डिजिटल कोचिंग क्लास। आज के আমরা পড়ব দশম শ্রেণীর ভূগোল। তো দশম শ্রেণীর ভূগোলে আমরা ফার্স্ট চ্যাপ্টার পড়ছিলাম। ফার্স্ট চ্যাপ্টারের নামটা কী ছিল বলো তো? ফার্স্ট চ্যাপ্টারটা ছিল, মনে করে দেখো, বহির্জাত শক্তি ও তাতে সৃষ্ট ভূমিরূপ। আমরা অনেক কিছু পড়েছি। বহির্জাত শক্তি কী, তার উৎস কী, কোন কোন বহির্জাত শক্তি কী কাজে লাগে। আমরা নদীর ক্ষয় পড়েছি, নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ পড়েছি, ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ পড়েছি। আজ বহির্জাত শক্তির আরও একটা পার্ট নিয়ে আলোচনা হবে, যেটা হচ্ছে হিমবাহ। মেনলি বহির্জাত শক্তির তিনটেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স হিসাবে ধরা হয়। এক, নদী, যেটা আমরা পড়িয়ে নিয়েছি। দুই হচ্ছে হিমবাহ, যেটা আজকে ডিসকাস হবে। এবং নেক্সট যেটা হবে সেটা হচ্ছে বায়ু। আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। বিগত 10 বছরে তোমরা যদি কোশ্চেনটাকে লক্ষ্য করো তাহলে দেখবে কোনো সময় নদীর ক্ষয়কার্য আসছে, কোনো সময় হিমবাহের ক্ষয়কার্য আসছে, আবার সঞ্চয় কার্য কখনো হিমবাহ, আবার কখনো নদী, কখনো কখনো বায়ুও আসছে। তো ইম্পর্টেন্ট প্রশ্নগুলোটা যদি ভালো করে করতে পারো তাহলে কিন্তু পুরো ফুল মার্কস তোমরা পেতে পারো। ভূগোল এমন একটা সাবজেক্ট আমি বারবার করে বলে থাকি যেক্ষেত্রে ফুল মার্কস 100 পাওয়া যায়। বিগত পাচ্ছে, যদি একটু লক্ষ্য করে দেখো, প্রচুর নাম্বার। তো এখানে প্রশ্নটা এরকম আসবে যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। বেসিক্যালি তোমাদের বলতে পারে 4টে, আর আমি এখানে দেখাবো 8টা। তার কারণটা কি? কারণ দেখো, আমি 8টা তো বোঝাবো, যে ভূমিরূপগুলো তোমাদের ভালো লাগবে, মনে হচ্ছে আমার মুখস্থ আছে, আমি সেটা করতে পারবো, তোমরা সেটা নির্দ্বিধায় করতে পারো। ফার্স্ট আমি যে প্রথমে একটা ভূমিকা বলে পয়েন্ট করবে, আমি বারবার শিখিয়েছিলাম, জানো তো নিশ্চয়ই, যে কোনো বড় প্রশ্ন লিখতে গেলে প্রথমে একটা ভূমিকা বলে লিখতে হয়। সে ইতিহাস হলো, বাংলা বলো, ভূগোল হলো, প্রত্যেকটা জায়গায় লিখবে কি, নদীর মতো হিমবাহ ক্ষয়কার্য চালায়, যার জন্য হিমবাহের ফলে বিভিন্ন প্রকার ভূমিরূপ গঠিত হয়, যা নিম্নে আলোচনা করা হলো। এবারে বড় করে খাতার মাঝখানে বড় করে পয়েন্ট করবে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। ফার্স্ট 1 নম্বর যে জিনিসটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে সার্ক। এই সার্ক জিনিসটা কি? উচ্চ পার্বত্য অঞ্চলে পর্বত, প্রথমে ফার্স্ট পয়েন্ট করবে তোমরা সংজ্ঞা। উচ্চ পার্বত্য অঞ্চলে পর্বতের গা বেয়ে হিমবাহ নাবার সময় উৎপাটন ও অবঘর্ষ প্রক্রিয়ায় হাতলযুক্ত চেয়ারের মতো বা অ্যাম্পি থিয়েটারের মতো ভূমিরূপ সৃষ্টি হয়। এই ভূমিরূপকে ইংল্যান্ডে বলা হয় করি, ফ্রান্সে সার্ক, নরওয়েতে ভন এবং জার্মানিতে কার বলা হয়। কি বললাম? উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহর যখন পর্বতের গা বেয়ে যখন হিমবাহ নামছে, সে সময় উৎপাটন ও অবঘর্ষ প্রক্রিয়ায় হাতলযুক্ত চেয়ার বা অ্যাম্পি থিয়েটারের মতো এক ধরনের ভূমিরূপ তৈরি হয়, যাকে বলা হয়, বিভিন্ন জায়গায় এটাকে বিভিন্ন নামে পরিচিত। মেনলি ফ্রান্সে এটাকে সার্ক বলে, ইংল্যান্ডে করি, জার্মানিতে এটা কি বলছে, জার্মানিতে কার এবং নরওয়েতে ভন। ব্যাপারটা ভালো করে লক্ষ্য করো তোমরা। চিত্র মাস্ট। জিওগ্রাফি পড়তে গেলে সবার আগে ছবি কিন্তু দিতে লাগে, বিশেষ করে 5 নাম্বার। অনেক সময় একটা সিক্রেট টিপস দিয়ে রাখি, অনেক সময় কিন্তু তোমাদেরকে ছবির কথা বলবে না। তো জেনে রাখবে যে ছবিতে কিন্তু আলাদা একটা নাম্বার থাকে। তো ভালো দেখো, এই পর্বত যদি আমি এটা ধরে নিই, পর্বতের গা বেয়ে হিমবাহ নামছে। হিমবাহ যখন নামলো তখন উৎপাটন এবং অবঘর্ষ দুটো পদ্ধতিতেই এটাকে ক্ষয় করে হাতলযুক্ত চেয়ার বা অ্যাম্পি থিয়েটারের মতো ভূমিরূপ তৈরি করলো, যার নাম হয়ে গেল, ফ্রান্সে এটা হচ্ছে সার্ক, ওটা হচ্ছে ইংল্যান্ডে এটা হয়ে যাচ্ছে করি। বিভিন্ন নামে একই ভূমিরূপ, অ্যাম্পি থিয়েটারের মতো সেম ভূমিরূপ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এটা কিন্তু একটা ছোটো প্রশ্ন আছে যে ইংল্যান্ডে এটা কী নামে পরিচিত, ইংল্যান্ড হবে করি। ওই জিনিসটাই যখন জার্মানিতে চলে যাবে, যখন সেটা হয়ে যাবে কার।
আবার ওই জিনিসটা যখন নরওয়েতে যাবে তখন হয়ে যাবে ভন। মানে জায়গা বেসিসে একই ভূমিরূপের বিভিন্ন নামে পরিচিত হচ্ছে। বলতে পারলাম সংজ্ঞাটা। নেক্সট আমি যে জিনিসটা আসবো সেটা হচ্ছে শার্ক গঠনের অনুকূল পরিবেশ। সব জায়গায় কিন্তু শার্ক গঠন হয় না, শার্ক গঠিত হয় না, তার জন্য কিছু অনুকূল পরিবেশ থাকা দরকার। আচ্ছা বলো তো, এই অনুকূল পরিবেশ কথাটা আর কোথায় শুনেছ? 9-এ পড়নি বা অন্য সময় 5-এ 6-এ ধান চাষের অনুকূল পরিবেশ, গম চাষের অনুকূল পরিবেশ, তারপরে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ। সেম জিনিস মাই ডিয়ার স্টুডেন্ট, সেম জিনিস। অনুকূল মানে কী রকম অবস্থা থাকলে শার্ক গঠিত হবে। ফার্স্ট 1 নম্বর কী হবে? পূর্ববর্তী নদী উপত্যকা, পূর্ববর্তী নদী উপত্যকা উপস্থিতি, মানে একটা পূর্ববর্তী নদী উপত্যকা থাকতে হবে। নেক্সট, পর্বতের গায়ে প্রচুর তুষারপাত হতে হবে। 2 নম্বর অনুকূল পরিবেশ। তাহলে 1, পূর্ববর্তী নদী উপত্যকা থাকতে হবে। 2, কি হচ্ছে না পর্বতের গায়ে তুষার থাকতে হবে। 3, কি হবে? 3 নম্বর হচ্ছে হিমবাহের প্রবাহপথে সমজাতীয় শিলার উপস্থিতি। হিমবাহের প্রবাহপথে সমজাতীয় শিলার উপস্থিতি। এই 3টে যদি অনুকূল পরিবেশ যদি থাকে তবে যখন যেখানেই পর্বতে গাবে হিমবাহ আসবে, ক্ষয় করবে, তখনই শার্ক গঠিত হতে পারে। এবারে আমি কি পয়েন্টে দেবো? উদাহরণ। এই উদাহরণ, একটা উদাহরণ দেখবে ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, এই উদাহরণটাই সবসময় কাজ হয়ে যাবে। আন্টার্কটিকার ওয়ালকট শার্ক, আন্টার্কটিকার ওয়ালকট শার্ক পৃথিবীর বৃহত্তম। এটাকে ক্লিয়ার করো। 3টে। 4 নম্বর পয়েন্ট কি? বৈশিষ্ট্য। দেখো, একটা 5 নম্বরের প্রশ্ন লিখতে গেলে একটু 2-1 লাইন করে দিতে হবে। ফার্স্ট বৈশিষ্ট্য কি? শার্কের মাঝে চামচের মতো গর্ত দেখা যায়। শার্কের মাঝে চামচের মতো গর্ত দেখা যায়, এইখানটা একটা গর্ত তোমরা দেখতে পাবে। 2, শার্কের পেছনের পর্বতের ঢালে পর্বতের খাড়া দেয়াল থাকে। শার্কের পেছনে পর্বতের গায়ে খাড়া দেয়াল, শার্কের পেছনে পর্বতের গায়ে খাড়া ঢাল থাকে। তাহলে এটা হয়ে গেল। আর একটা কী বললো? এই শার্কের মধ্যে একটা চামচের মতো গর্ত থাকে। 2, 3, শার্কের সামনে উঁচু ঢিবির মতো দেখা যায়। শার্কের সামনে উঁচু ঢিবির মতো দেখা যায়। 3 নম্বর বৈশিষ্ট্য। 4, এটি হাতলযুক্ত ডেক চেয়ারের মতো দেখতে। এটি হাতলযুক্ত ডেক চেয়ারের মতো দেখতে। তাহলে ফার্স্ট একরকম ভূমিরূপ করে ফেললাম। সংজ্ঞা মানে কাকে বলে শার্ক, তারপরে তার অনুকূল পরিবেশ, তারপরে তার উদাহরণ, তারপরে আর একটা প্রশ্ন আমি মিস করে যাচ্ছিলাম, পয়েন্ট নামকরণ। এটি কে নামকরণ করেছিলেন? এটি বিজ্ঞানী সার পেতিয়ার প্রথম শার্ক নামক ভূমিরূপের নামকরণ করেন। তো নেক্সট আমরা 2 নম্বর ভূমিরূপে আসবো, সেটা হচ্ছে কর্তিত শৈলশিরা। এই কর্তিত শৈলশিরা ব্যাপারটা কিন্তু তোমরা এর আগে আর একটা ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপে পড়েছো, ভালো করে মনে করে দেবে। সেটা হচ্ছে নদীর ক্ষয়কার্য। সেখানেও আমি কিন্তু এই পয়েন্টটা নিয়ে আলোচনা করেছিলাম। একটু যদি ক্লিয়ারলি দেখো তাহলে তোমরা এটা বুঝতে পারবে। তো তাকে ফার্স্ট ওখানেও সেম জিনিস সংজ্ঞায় আসবো। অভিকর্ষজ টানে হিমবাহ পর্বতের গা বেয়ে একটা অভিকর্ষ, মাধ্যাকর্ষণ যে অভিকর্ষটা হয়, অভিকর্ষজ টানে হিমবাহ পর্বতের গা বেয়ে নিচে নামার সময় তুষারের চাপে তার প্রবাহপথকে কেটে নেমে হিমবাহের ওপর দুপাশে অবস্থিত কেটে নামতে থাকে, যার ফলে হিমবাহের ওপর দুপাশে অবস্থিত শৈলশিলাগুলি উল্লম্বভাবে ক্ষয়প্রাপ্ত হয়। এই শৈলশিলাগুলিকে কর্তিত শৈলশিলা বলা হয়। অভিকর্ষজ টানে হিমবাহ পর্বতের গা বেয়ে যখন নিচে নামে তখন তুষারের চাপে এটা তলার দিকে কেটে নামে, যার জন্য হিমবাহের প্রবাহপথে থাকা শৈলশিলাগুলি উল্লম্বভাবে কী করছে? ক্ষয়প্রাপ্ত হয়। যখনই নিচ থেকে কেটে হিমবাহটা নামতে থাকছে তখনই হিমবাহের দুপাশে থাকা শৈলশিলাগুলি কী করছে? উল্লম্বভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং বিক্ষিপ্ত হয়ে যায়। এই শৈলশিলাগুলিকেই বলা হয় কর্তিত শৈলশিলা। এবং এর উৎপত্তি নিয়ে জানতে হবে, কীভাবে এটা উৎপত্তি করে। নেক্সট পয়েন্ট আমি আলোচনা করব।
পার্বত্য উপত্যকার দুপাশে আড়াআড়িভাবে স্পার উপত্যকা নেমে আসে। পার্বত্য উপত্যকার দুপাশে আড়াআড়িভাবে স্পার উপত্যকা নেমে আসে। হিমবাহ দীর্ঘকাল ধরে এই স্পারগুলোর অগ্রভাগকে কেটে সরলৌকিক পথে অগ্রসর হয়। হিমবাহ দীর্ঘকাল ধরে এই স্পার উপত্যকাগুলোকে কেটে অগ্রভাগে খাড়াভাবে কেটে সরলৌকিক পথে অগ্রসর হয় এবং কর্তৃক স্পার সৃষ্টি হয়। যদি কোনো পয়েন্ট বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে জানিও, কোনো অসুবিধা নেই। তো কর্তৃক শৈলশিরা হয়ে গেল। নেক্সট ইউ আকৃতির উপত্যকা। ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী, এটা আরেকটা ইম্পর্টেন্ট ভূমিরূপ। তো এটা আলোচনা করতে গেলে ফার্স্ট যে জিনিসটা আসে, এই হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা কাকে বলে সংজ্ঞাটা চাই আমার। সে কী সংজ্ঞা? উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে অবতল আকৃতির উপত্যকা গঠিত হয়। ভালো কথা, উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে অবতল আকৃতির উপত্যকা গঠিত হয়। অবঘর্ষ ও উৎপাটন প্রক্রিয়ায় হিমবাহের পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয় সমান হারে চলতে থাকে। যখন অবঘর্ষ ও উৎপাটন প্রক্রিয়ায় যখন হিমবাহ ক্ষয় করছে, হিমবাহের পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় সমান হারে চলতে থাকে, যার ফলে এটি ইংরাজি অক্ষর ইউ এর মতো দেখতে হয়। তার ফলে এই উপত্যকাটি ইংরাজি অক্ষর ইউ এর মতো দেখতে হয় বলে একে ইউ আকৃতির উপত্যকা বলা হয়। সাপোজ এই আমার উচ্চ পার্বত্য অঞ্চলে কি হচ্ছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে অবতল আকৃতির একটা উপত্যকা গঠিত হয়। অবঘর্ষ ও উৎপাদন পদ্ধতিতে হিমবাহের পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয় সমান হারে চলতে থাকে। আর এই ক্ষয়ের ফলে ওইখানে ইংরাজি ইউ এর মতো একটা উপত্যকা সৃষ্টি হয়। একেই বলা হচ্ছে ইউ আকৃতির উপত্যকা। বলতে পারলাম? এবারে উৎপত্তি, এই ভি আকৃতির উপত্যকাটা কীভাবে উৎপত্তি হয়? কোনো ইউ আকৃতির উপত্যকার মধ্যে দিয়ে, ধরো এটা ইউ আকৃতির একটা উপত্যকা, এর মধ্যে দিয়ে হিমবাহ প্রবাহিত হলে এবং একই সাথে পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয় দুটোই হলে এই উপত্যকাটা কি হচ্ছে, চওড়া ও খাড়াই হয়ে ইউ আকৃতি লাভ করে। এইভাবেই ইউ আকৃতি উপত্যকা সৃষ্টি হয় বা হিমদ্রোণী সৃষ্টি হয়। কি বলছে, কোনো ভি আকৃতি, ভি প্রথমে এটা ইউ কিন্তু ছিল না, প্রথমে এরকম ভি আকৃতি উপত্যকা ছিল। কোনো ভি আকৃতি উপত্যকার মধ্য দিয়ে হিমবাহ প্রবাহিত হলে এবং হিমবাহের পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় দুটো সমান হারে চলতে থাকলে এই ভি আকৃতির উপত্যকাটাই পরবর্তীকালে ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণীতে সৃষ্টি হয়। তাহলে কীভাবে দিচ্ছিল বলতে পারলাম। নেক্সট কি হচ্ছে, আমরা পরেরটা কি দেখব, যে উদাহরণ, হিমদ্রোণীর উদাহরণ। নরওয়ে, বিশেষ করে যেখানে হিমবাহ দেখা যায়, পাহাড় মানে পর্বত হিমবাহ আমরা দেখতে পাই, নরওয়ে, গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড, আলাস্কায় এই ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী দেখা যায়। এবার আমরা পড়ব যে ঝুলন্ত উপত্যকা, সেটা কীরকম না দেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক। ঝুলন্ত উপত্যকা 4 নম্বর ভূমিরূপ। এটা কিন্তু হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ নাও বললে শুধুমাত্র 4 নম্বর একটা প্রশ্ন আসতে পারে, যেটা থাকবে ঝুলন্ত উপত্যকা। এটা বিবরণ ডেসক্রিপশন করতে গেলে, পুরো বিবরণ দিতে গেলে ফার্স্ট আমাকে আসতে হবে সংজ্ঞা। কি সংজ্ঞা? পার্বত্য হিমবাহের প্রবাহ পথে দুপাশ থেকে অগভীর, ক্ষুদ্র ও অনেক উঁচুতে অবস্থিত উপ হিমবাহ উপত্যকা প্রধান হিমবাহ উপত্যকার ওপর ঝুলে থাকে। এই ঝুলে থাকা উপ হিমবাহ উপত্যকাকে বলা হয় ঝুলন্ত উপত্যকা। মানে কি ব্যাপারটা ভালো করে বোঝো। কি বলছে, যে
পার্বত্য হিমবাহের প্রবাহ পথে অগভীর, ক্ষুদ্র এবং অনেক উঁচুতে অবস্থিত কি উপ হিমবাহ উপত্যকা প্রধান হিমবাহ উপত্যকার ওপর ঝুলে থাকে। এই ঝুলে থাকা অগভীর উপহিমবাহ উপত্যকাকে বলা হয় ঝুলন্ত উপত্যকা। বলতে পারলাম। নেক্সট কীভাবে এটি উৎপত্তি লাভ করে, এর উৎপত্তি স্থল কীভাবে এটি উৎপত্তি করেছে সেটা আমাকে জানতে হবে। কী জন্য? দেখো, ছোট হিমবাহ উপত্যকা বিভিন্ন দিক থেকে প্রধান হিমবাহ উপত্যকার সাথে মিলিত হয়। মানে একটা এদিক থেকে আসছে একটা প্রধান হিমবাহ ফিক্সড, তার চারপাশ থেকে অনেক ছোট অগভীর হিমবাহ উপত্যকা মিলিত হয়। বিভিন্ন কাজের তারতম্যের ভিত্তিতে প্রধান হিমবাহ উপত্যকা কিন্তু কী হচ্ছে, অপ্রধান উপহিমবাহ উপত্যকার তুলনায় কী হচ্ছে, অনেকটা গভীর হয় এবং প্রশস্ত হয়, চওড়া হয়। কাজের তারতম্যের ভিত্তিতে প্রধান হিমবাহ উপত্যকা উপহিমবাহ উপত্যকার তুলনায় অনেক গভীর ও প্রশস্ত হয়, যার ফলে মনে হয় দূর থেকে যে এই উপহিমবাহ উপত্যকাগুলি ওর মধ্যে প্রধান হিমবাহ উপত্যকার মধ্যে ঝুলে আছে। অ্যাকচুয়াল ঝুলে থাকে না, এরা এই উপহিমবাহ উপত্যকাগুলো প্রধান হিমবাহ উপত্যকার সঙ্গে মিলিত হচ্ছে। যেমন প্রধান নদী আর উপনদী, ব্যাপারটা এরকম। প্রধান নদী গঙ্গা আর যমুনা, গঙ্গা নদীর সাথে এই একটা যদি প্রধান নদী হয়, গঙ্গা নদীর সাথে প্রধান নদীর সাথে মিশে গেল। কাজের তারতম্যের ভিত্তিতে কী হচ্ছে না, প্রধান হিমবাহ উপত্যকার কী হবে, যে সে প্রশস্ত হয় এবং অনেক গভীর হয়। কার তুলনায়? এই উপহিমবাহ উপত্যকার তুলনায়। যার ফলে দেখে মনে হয় যেন উপহিমবাহ উপত্যকাগুলি প্রধান হিমবাহ উপত্যকার ওপর ঝুলে আছে। এইভাবেই ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয়। এর নেক্সট পয়েন্ট হচ্ছে উদাহরণ। ঋষিগঙ্গা হচ্ছে ঝুলন্ত উপত্যকার একটা অন্যতম উদাহরণ। আমি নেক্সট পয়েন্ট 5 নম্বর পয়েন্টে চলে আসবো। 5 নম্বর পয়েন্ট হচ্ছে রসে মোতানে, একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এটাও 3 নম্বরের প্রশ্ন আসে বারবার, তাই এই প্রশ্নটা ভালো করে করবে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে সংজ্ঞা, মানে এটা কি, কাকে বলে। হিমবাহ উপত্যকায় ঢিবির মতো শিলাস্তরের প্রতিবাদ অংশে, হিমবাহ উপত্যকায় ঢিবির মতো শিলাস্তরের প্রতিবাদ অংশ মসৃণ এবং কম ঢালু হয়, এবং শিলাস্তরের অনুবাদ অংশ অমসৃণ ও ঘাসকাটা ও বেশি ঢালু হয়। এরকম ভূমিরূপকে বলা হয় কি, রসে মোতানে। এটা অ্যাকচুয়ালি ঢিবি। সাপোজ এইটা একটা ঢিবি, হিমবাহ উপত্যকায় ঢিবির মতো শিলাখণ্ডের প্রতিবাদ অংশটা কি হচ্ছে, মসৃণ। এটা প্রতিবাদ ঢাল, এখানটা এই একটা শিলাখণ্ড, এর প্রতিবাদ ঢালটা মসৃণ ও কম ঢালু, এবং ঠিক তার বিপরীতে অনুবাদ ঢালটা অমসৃণ, এবড়ো দেখতে পাচ্ছ, এবড়ো খেবড়ো ও বেশি ঢালু যুক্ত হয়। এইরকম একটা ভূমিরূপ সৃষ্টি হলে একে বলা হয় রসে মোতানে। তো উৎপত্তি কীভাবে ঘটে? ধরো হিমবাহ প্রবাহিত হচ্ছে, হিমবাহের প্রবাহ পথে কঠিন শিলায় গঠিত কোনো উচ্চভূমি থাকলে হিমবাহ অবঘর্ষ প্রক্রিয়ায় যখন ক্ষয় করে, যার ফলে ওই কঠিন শিলার একদিকে অবঘর্ষ পদ্ধতিতে ক্ষয় করার ফলে মসৃণ ও কম ঢালযুক্ত হচ্ছে, এবং অপরদিকে উৎপাটন পদ্ধতিতে ক্ষয় করার ফলে অমসৃণ ও খাড়া ঢালযুক্ত হয়। এইভাবেই এই রসে মোতানে নামক ভূমিরূপটা তৈরি হয়। ব্যাপারটা বোঝা গেল? হিমবাহর প্রভাবতে একটা কঠিন শিলাখণ্ড এসে গেল, এই আমার হিমবাহ যাচ্ছে, একটা কঠিন শিলাখণ্ড চলে এসছে, কঠিন শিলাখণ্ড। এবারে এই শিলাখণ্ডটাকে হিমবাহ কটা পদ্ধতিতে ক্ষয় করে, অনেকগুলো পদ্ধতিতে, যার মানে শিলাটার একদিকে
অবকর্ষ পদ্ধতিতে যখন হিমবাহ ক্ষয় করছে তখন কম ঢালু হচ্ছে এবং মসৃণ হচ্ছে, এবং শিলার অপর প্রান্তে আরেকটা প্রান্তে হিমবাহ উৎপাটন পদ্ধতিতে ক্ষয় করছে, যার ফলে এটা অমসৃণ, ঢালু, বেশি ঢালু এবং এবড়ো খেবড়ো হচ্ছে। এইভাবেই রসের মতানে তৈরি। একটা জিনিস মাথায় নিয়ে নেবে, রসের মতানে একটা কঠিন শিলাখণ্ড যেটা হিমবাহ ক্ষয় করবে, একদিকে মসৃণ হবে, অপরদিকে অমসৃণ হবে, একদিকে কম ঢালু হবে, অপরদিকে বেশি ঢালু হবে। এইরকম একটা ক্ষয় করা ভূমিরূপটাকে আমরা নাম দিয়েছি রসের মতানি। ক্লিয়ার? এবার হচ্ছে উদাহরণ। আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ল্যাম্বার্ট ডোম এর একটি উদাহরণ। আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ল্যাম্বার্ট ডোম হচ্ছে এর একটি অন্যতম উদাহরণ। নেক্সট আসছে আমি নামকরণ। 1804 সালে ভূবিজ্ঞানী শসার প্রথম এর নামকরণ করে। দূর থেকে দেখলে এটা শয়তানরূপী, এই শিলাখণ্ডটাকে শয়তানরূপী ভেড়ার মতো দেখতে লাগে, শয়তানের মতো ভেড়াকে দেখতে লাগে, তাই একে বলা হয় ফিব রক্স। অনেক সময় ছোট প্রশ্ন আসতেই পারে, ফিব রক্স কাকে বলা হয়? দূর থেকে রসের মতানের বা শিলাখণ্ডটাকে দেখতে শয়তানরূপী ভেড়ার মতো লাগে, তাই এই শিলাখণ্ডটাকে বলা হয় ফিব রক্স। নেক্সট 6 নম্বর, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত আরেকটি ভূমিরূপ, সেটা হচ্ছে ক্র্যাগ ও টেল। ক্র্যাগ ও টেল। এবারে এর মাঝখানে একটা কথা বলে রাখি, সবসময় এমন ভূমিরূপ চুজ করবে যেগুলোকে ভালো করে আঁকা যায়। ভূগোলে আঁকা না থাকলে নাম্বার নেই, মাথায় নিয়ে নাও। তাই এমন আমি চয়েস করেছি যেটা কিন্তু খুব পরিষ্কারভাবে আঁকা যাচ্ছে। তো ক্র্যাগ ও টেল কাকে বলে? সবার আগে এটা আমাদের সংজ্ঞায় আসতে হবে। কী লিখবো? ওই সেম জিনিস, হিমবাহের প্রবাহপথে কঠিন শিলা অবস্থান করলে তার পেছনে থাকা নরম শিলাটি ক্ষয় থেকে রক্ষা পায়, মানে কম ক্ষয় হয়। হিমবাহের প্রবাহপথে যদি প্রথমে একটা কঠিন শিলা অবস্থান করে তাহলে তার পিছনে থাকা নরম শিলাটি কম ক্ষয় হয়। এর ফলে এই কঠিন শিলাটিকে বলা হয় ক্র্যাগ, ও তার পেছনে থাকা নরম শিলাটিকে লেজ বা পুচ্ছের ন্যায় দেখতে হয় বলে একে বলা হয় টেল। ব্যাপারটা ভালো করে দেখো, এই হিমবাহ এখান থেকে এলো, এবারটা সামনে পড়ে গেছে একটা শিলাখণ্ড, এর সামনের দিকটা কঠিন হার্ড, পেছন দিকটা নরম। সামনের দিকটা, তার জন্য কি পেছন দিকটা ক্ষয় কম হচ্ছে, তো এই জন্য পেছন দিকটাকে লেজের মতো একটা ভূমিরূপ তৈরি হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে টেল। আর এদিকটাকে এটাকে বলা হচ্ছে ক্র্যাগ। এবারে এই ক্র্যাগ ও টেল কিভাবে গঠিত হয়, উৎপত্তিটাকে আমি ডিসকাস করব। কি আছে? সেম জিনিস, হিমবাহর প্রবাহপথে কঠিন শিলা অবস্থান করলে কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত হয় এবং কঠিন শিলার পিছনে থাকা নরম শিলা ক্ষয়ের হাত থেকে রক্ষা করেছে। ফলে কঠিন শিলার সামনে ঢিবির মতো দাঁড়িয়ে থাকে ও পেছন দিকে নরম শিলাটি লেজের মতো অবস্থান করে। এইভাবেই এই রসের মতানে তৈরি হয়। হিমবাহের প্রবাহপথে কঠিন শিলা অবস্থান করলে কঠিন শিলা কম ক্ষয় করে এবং কঠিন শিলার পিছনে থাকা নরম শিলাকে ক্ষয়ের হাত থেকে বাঁচায়, যার ফলে সামনে একটা ঢিবির মতো ভূমিরূপ তৈরি হয়, যেটা থেকেই এই ক্র্যাক তৈরি হয়, এবং পেছন দিকে একটা লেজ বা পুচ্ছের ন্যায় ভূমিরূপ তৈরি হয়, যেখান থেকে এটা এই টেল তৈরি হয়। নেক্সট আমি দেখব যে বৈশিষ্ট্য, মেনলি দুটো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এক, 30 ডিগ্রি থেকে এটি ক্র্যাগ ও টেল এগুলো 30 ডিগ্রি থেকে 33 ডিগ্রি করে ঢাল সৃষ্টি করে। 30 ডিগ্রি থেকে 33 ডিগ্রি করে ঢাল সৃষ্টি করে। 2 নম্বর কি, এই লেজ বা টেলটা 2 কিমি পর্যন্ত দীর্ঘ হয়। লেজ বা টেলটা 2 কিমি পর্যন্ত দীর্ঘ হয় এবং 30 থেকে 33 ডিগ্রি ঢাল এরা তৈরি করছে। নেক্সট আমরা কি আসবো, বৈশিষ্ট্য গেল উদাহরণ। স্কটল্যান্ডের মিডল্যান্ড উপত্যকায় এরকম দেখা যায়। স্কটল্যান্ডের মিডল্যান্ড উপত্যকায় এইরকম দেখা যায়। পরেরটা আরও আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে ফিয়ার্ড।
হোয়াট ইজ ফিয়াট? ফিয়াট কি? সবার আগে এটা জানতে হবে সংজ্ঞা। সংজ্ঞা কি দাঁড়াচ্ছে? হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট আংশিকভাবে ডুবে থাকা হিমবাহ উপত্যকাকে ফিয়াট বলে। এক কথায় বললাম, পুরো স্ট্রেট কাট অ্যান্সার। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট আংশিকভাবে ডুবে থাকা হিমবাহ উপত্যকাকে বলা হয় ফিয়াট। নেক্সট, ফিয়াটের উৎপত্তি দেখো। ফিয়াটের উৎপত্তিটা বা সৃষ্টি পদ্ধতি তিনভাবে ঘটে। ফিয়াটের উৎপত্তি বা ফিয়াটের সৃষ্টি পদ্ধতি করা ভাগে ঘটে তিন ভাগে। এক, ক্ষয়চক্রের শেষে একদম ক্ষয়চক্রের শেষে হিমদ্রোণী সমুদ্রের চেয়ে হিমদ্রোণীটা বা ইউ আকৃতির উপত্যকাটা সমুদ্রতলের চেয়ে নিচু হয়ে ফিয়াট গঠন করে। মানে হিমদ্রোণীটা সমুদ্রতলের থেকেও নিচে নেমে যাচ্ছে, তখন এই ফিয়াট গঠন করে। কি বললাম? ক্ষয়চক্রের শেষে হিমদ্রোণী সমুদ্রতলের নিচে নেমে গেলে ফিয়াট সৃষ্টি হয়। এক। দুই, প্লিস্টোসিন হিমযুগে হিমবাহের সৃষ্ট উপত্যকা পরবর্তীকালে ফিয়াটের রূপ নেয়। প্লিস্টোসিন হিমবাহের সৃষ্ট উপত্যকা পরবর্তীকালে ফিয়াটের রূপ নেয়। 2 নম্বর, তিনভাবে সৃষ্টি হতে পারে। আরেকটা এখন বাকি আছে। ভূ আলোড়নের ফলে উপকূলে চ্যুতি দেখা গেলে, উপত্যকায় চ্যুতি দেখা দিলে এই ফিয়াট সৃষ্টি হতে পারে। নেক্সট আমি কি দেখব? বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য আছে? ফিয়াটগুলি খুব গভীর হয়। 1 নম্বর, ফিয়াটগুলি খুব গভীর হয়। 2, ছোট অপ্রাকৃতিক অগভীর ফিয়োডকে ফিয়াট বলা হয়। দেখো, ফিয়োড আর ফিয়াট দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। এখানে আমি ফিয়াট লিখেছি ঠিকই, অগভীর ফিয়োডগুলোকে ফিয়াট বলা হচ্ছে। অ্যাকচুয়াল প্রথমে এটা ফিয়োড হবে, একটু আমি মুছলাম, এটা আমার একটু মিস্টেক হয়েছে। ফিয়োড অগভীর ছোট ফিয়োডকে ফিয়াট বলা হয়। বুঝে গেল? একটু আমি ভুল করেছিলাম, আমি শেয়ার করলাম এটা। নেক্সট কি? এটি সমুদ্র উপকূলবর্তী হিমবাহ অঞ্চলে দেখা যায়। তিনটে এনাফ। এটি বললাম, তাহলে ফার্স্ট কি দাঁড়াচ্ছে? খুব গভীর হয়। 2, ছোট আকৃতির অগভীর ফিয়োডকে ফিয়াট বলে। 3, এটি সমুদ্র উপকূলবর্তী হিমবাহ অঞ্চলে দেখা যায়। বলতে পারলাম। নেক্সট হচ্ছে উদাহরণ। পৃথিবীর গভীরতম ফিয়াট হচ্ছে নরওয়ের সোপনে হচ্ছে পৃথিবীর গভীরতম ফিয়াট। এখানে আঁকা আমরা দেখতে পাচ্ছি। নেক্সট একদম লাস্ট আর একটা ভূমিরূপ, সেটা হচ্ছে পিরামিড চূড়া। এটাও হিমবাহের ক্ষয়কার্যের ফলেই সৃষ্টি হয়। এর লিঙ্ক অনেকটা প্রথমেরটা সার্কের মতো। তো ফার্স্ট সংজ্ঞা, হোয়াট ইজ পিরামিড চূড়া? পিরামিড চূড়া কি? সবার আগে তোমাকে এইটা ডিসকাস করতে হবে। তাহলে কাকে বলে? সংজ্ঞা দেব। উচ্চ পর্বতশৃঙ্গ থেকে পরস্পরের বিপরীতে বিভিন্ন দিক থেকে কয়েকটি সার্ক প্রসারিত থাকলে শৃঙ্গটিকে পিরামিডের মতো দেখতে লাগে। একে বলা হয় পিরামিড চূড়া। আর একবার আমি রিপিট করছি। উচ্চ পর্বতশৃঙ্গ থেকে পরস্পরের বিপরীতে বিভিন্ন দিক থেকে কয়েকটি সার্ক একসাথে মিলিত হয়ে শৃঙ্গটিকে পিরামিডের মতো দেখতে লাগে। একে বলা হয় পিরামিড চূড়া। দেখো, এক্স্যাক্টলি এখান থেকে একটা সার্ক এসছে, এখান থেকে একটা সার্ক এসছে, আবার এখান থেকে আসছে। বিভিন্ন দিক থেকে উচ্চ পর্বত শৃঙ্গ থেকে পরস্পরের বিপরীত দিক থেকে কতগুলি সার্ক একসাথে মিলিত হয়ে শৃঙ্গটিকে পিরামিডের চূড়ার মতো দেখতে লাগে। একে বলা হচ্ছে পিরামিড চূড়া। তো পিরামিড চূড়া উৎপত্তি, কিভাবে এই পিরামিড চূড়া গঠিত হবে? একটি পর্বত শৃঙ্গকে ঘিরে বিভিন্ন দিক থেকে 3-4টি সার্ক বিস্তৃত হয়। একটি পর্বত শৃঙ্গকে, ধরো সাপোজ এর একটা পর্বত শৃঙ্গ,
এটিকে ঘিরে বিভিন্ন দিক থেকে 3-4টে সার্ক বিস্তৃত হয়। সার্কগুলির শীর্ষ দেয়াল দীর্ঘকাল ক্ষয়ের ফলে দীর্ঘকাল ধারাবাহিক ক্ষয়ের ফলে তাদের মধ্যবর্তী অংশে পিরামিডের মতো দেখতে। কি বলছে যে সার্কগুলি শীর্ষ দেয়াল একদম উপরে টপের দেয়ালটা দীর্ঘদিন ক্ষয়ের ফলে কি হচ্ছে, মধ্যবর্তী অংশটা পিরামিডের মতো দেখতে হয়ে যায়। এর জন্যই যে ভূমিরূপ গঠন হচ্ছে, সেই থেকেই এই পিরামিড চূড়া তৈরি হচ্ছে। নেক্সট কি আছে উদাহরণ, কি বলবো, সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন, কুমায়ুন হিমালয়ের বৈদ্যনাথের কাছে নীলকণ্ঠ এবং নেপাল হিমালয়ের মাকালু। এই আজকে এই ক্ষয়কার্যটা সম্পূর্ণভাবে আমি পয়েন্ট শেষ করছি। আশা করছি প্রত্যেকটা সার্ক, কর্তৃক শৈলশিরা, হিমধ্বনি, ঝুলন্ত উপত্যকা, রসের মোতানে, ক্র্যাক, তেল, ফিয়র্ড এবং 8 নম্বর হচ্ছে পিরামিড চূড়া, 8টা ভূমিরূপকে আমি ভালো করে তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, এবং যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা অবশ্যই এটাকে একটা নোটস বানিয়ে পড়তে থাকো।